আজ আমরা সেকেন্ড সামেটিভের লাস্ট চ্যাপ্টারটা আলোচনা শুরু করব, ষষ্ঠ অধ্যায়। এর আগে চতুর্থ পঞ্চম অধ্যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করেছি। সেখানে আশা করি তোমাদের সামনে বেশ কিছু নতুন তথ্য উপস্থাপন করতে পেরেছি। বিভিন্ন বিদ্রোহ, মহাজনী ব্যবস্থা, অবশিল্পায়ন, দাক্ষিণাত্য হাঙ্গামা, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মহাবিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, তিনটে ভূমি রাজস্ব ব্যবস্থা, মহারানী ঘোষণাপত্র ইত্যাদি বিভিন্ন বিষয় আমাদের আলোচনার উঠে এসেছে এবং সে সম্পর্কে আমরা আশা করি একটা স্পষ্ট ধারণা অনুধাবন করতে পেরেছি। তা আজ ষষ্ঠ অধ্যায়ে যে বিষয়টি নিয়ে প্রথম আলোচনা করব সেটি হলো আমাদের দেশে এখন বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতি রয়েছে। সেটা আমরা কম বেশি সকলেই একটা দুটো নাম জানি। তা এই রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠন কিভাবে গড়ে উঠছে, প্রথম দিকে কোন কোন রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল, তাদের কাজের কি উদ্দেশ্য ছিল, কাদের নেতৃত্বে গড়ে উঠেছে, কবে গড়ে উঠছে, সেগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। এবং তিনটে ছোট টুকরোর গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনায় আজ উঠে আসবে: ইলবার্ট বিল বিতর্ক, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন এবং দেশীয় মুদ্রণ আইন, যেটা সংবাদপত্র আইন নামেও পরিচিত। এই তিনটে টুকরো বিষয় এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠা, 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা ইত্যাদি আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হতে চলেছে। তা তোমরা সবাই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছ। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রথম উপলব্ধি করেছিল যে সর্বভারতীয় ক্ষেত্রে যদি কোনো প্রতিষ্ঠান না গড়ে ওঠে তাহলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই চালানো সম্ভব নয়। তা বাংলার ইংরেজি শিক্ষিত যুবক সম্প্রদায় তথা মধ্যবিত্ত শ্রেণী, তারা ব্রিটিশ সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দেশের স্বার্থকে সুরক্ষিত করার উদ্দেশ্যে জনমত গড়ে তোলার উপলব্ধি করেছিল। অর্থাৎ জনগণকে ইংরেজ সরকারের যে শোষণমূলক আচরণ, যে অনাচার, তারা নিজেদের সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করার জন্য, তাকে দৃঢ়তা প্রদান করার জন্য এবং অবশ্যই সম্প্রসারণ করার উদ্দেশ্যে যে নীতি গ্রহণ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, জনগণকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে যে রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা দরকার এবং তার জন্য যে রাজনৈতিক সংস্থা বা সংগঠন গড়ে তোলা একান্তই প্রয়োজন তা তারা অনুভব করতে শুরু করে। এই অনুভবটা মূলত 19 শতকের প্রথমার্ধ থেকে শুরু হয়। তা যে সকল রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো 19 শতকের 30-এর দশক থেকে 19 শতকে 80-র দশকের মধ্যে গড়ে উঠেছিল, সেই সকল রাজনৈতিক প্রতিষ্ঠা গড়ে তোলার পশ্চাতে প্রধানত সরকারের বিভিন্ন সাম্রাজ্যবাদী মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এবং নিজেদের দেশের হিতার্থে বিভিন্ন দাবি দেওয়া পেশ করা, সেগুলো আদায় করার উপরই সীমাবদ্ধ ছিল। তা ঐতিহাসিক ডক্টর অনিল শীল, যাকে সাম্রাজ্যবাদী ঐতিহাসিক বলা হয়, তিনি
19 শতাব্দীতে যে সকল রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল সেই দিকে দৃষ্টি আরোপ করে এই সময়টাকে সভা সমিতির যুগ বা এজ অফ অ্যাসোসিয়েশন বলে উল্লেখ করেছিলেন। তার প্রথম যে রাজনৈতিক প্রতিষ্ঠানটি গড়ে ওঠে তার নাম হলো 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এই রাজনৈতিক প্রতিষ্ঠানটি গড়ে তোলার পশ্চাতে টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর এবং রামমোহন রায়ের শিষ্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তা বঙ্গভাষা প্রকাশিকা সভা গড়ে ওঠার ঠিক 2 বছর পরই অর্থাৎ 1838 খ্রিস্টাব্দের 12ই নভেম্বর রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর এই তিনজনের একত্রিত উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়, যার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। এই সমিতির যে সকল দাবিগুলো ছিল সেই সকল দাবিগুলির মধ্যে অন্যতম ছিল যে সরকার যেন প্রত্যেকটা গ্রামে কিছু নিষ্কর জমি রাখে এবং যেই নিষ্কর জমি থেকে সরকার যেন কোনো রকম কর আরোপিত না করে। তা যাই হোক, সরকার এই দাবি মেনে নিতে সম্মত হয়। এরপর প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, ইংল্যান্ডের বিখ্যাত মনীষী তথা বাগ্মী, যার বিভিন্ন বিষয়ে জ্ঞান আছে, প্রতিভা আছে, সেই বিশিষ্ট বাগ্মী তথা ইংল্যান্ডের রাজনৈতিক দলের নেতা জর্জ টমসনকে 1842 খ্রিস্টাব্দে ভারতে নিয়ে আসেন। এই দুজন ব্যক্তি 1843 খ্রিস্টাব্দের 20 এপ্রিল বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করে, যার প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনে ভারতবর্ষের যে করুণ অবস্থা, যে দুর্দশা, তা ইংল্যান্ডের মানুষকে সচেতন করা, অর্থাৎ ইংল্যান্ডে প্রচার করে ইংল্যান্ডে জনমত গড়ে তোলা এবং ভারতীয়দের যাতে রাজনৈতিক এবং সামাজিক অধিকার লাভ করা যায় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করা হয়েছিল। জর্জ টমসন এবং প্যারিচাঁদ মিত্র এই দুজন ব্যক্তি এই সভার সভাপতি এবং সম্পাদক ছিলেন। পণ্ডিত ভূদেব মুখোপাধ্যায় এই বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটিকে ভারতবর্ষীয় সভা নামে ডাকতেন। এরপর 1851 খ্রিস্টাব্দে পুনরায় বাংলার মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় এবং অপরাপর কিছু মানুষ, অর্থাৎ অন্যান্য কিছু জ্ঞানীগুণী মানুষ, তারা একটা বৃহৎ রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার উপলব্ধি করলো। অর্থাৎ যে তিনটে রাজনৈতিক প্রতিষ্ঠানের কথা উল্লেখ আমি করলাম সেগুলি আকারে খুবই ক্ষুদ্র ছিল এবং নির্দিষ্ট কিছু অঞ্চলের মধ্যেই এদের কার্যকলাপ সীমাবদ্ধ ছিল, সেটা সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েনি। তাই এই বৃহৎ রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা থেকেই জমিদার সভা এবং বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি মিলিত হয়ে যায়। 1851 খ্রিস্টাব্দে এই মিলিত সমিতিটির নাম হয় ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। রাধাকান্ত দেব এর প্রথম সভাপতি হন, যিনি জমিদার সভারও সভাপতি ছিলেন, এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রথম সম্পাদক নিযুক্ত হন। এই সমিতিটি অর্থাৎ এই রাজনৈতিক প্রতিষ্ঠানটা বেশ কিছু দাবি ইংরেজ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছিল। কি কি? যেমন পৃথিবীতে অন্যান্য যে সমস্ত স্থানে ব্রিটিশ উপনিবেশ স্থাপন করেছে সেখানে একটি স্বতন্ত্র স্বাধীন পরিষদ গঠন করা হয়েছিল। ভারতবর্ষ যেন ঠিক তেমনই একটি স্বতন্ত্র স্বাধীন পরিষদ গঠন করা হয় এবং অবশ্যই ওই পরিষদে যেন ভারতীয় প্রতিনিধি থাকে, এটা তাদের একটা দাবি ছিল। এছাড়া আর কি, আইন পরিষদ এবং শাসন বিভাগকে অবশ্যই পৃথক করা হোক।
মানে দুটো বিভাগ আলাদাভাবে স্বাধীনভাবে কার্যকলাপ করবে, এটা এই রাজনৈতিক প্রতিষ্ঠানের অন্যতম দাবি ছিল। তাহলে বুঝতেই পারছি যে তারা বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি উল্লেখ করি, এই প্রতিষ্ঠানটির একটি বড় দেশের শিক্ষিত মানুষের স্বার্থে একটি দাবি তুলে ধরেছিল, সেটি হলো যে সরকারি উচ্চ পদে যেন অধিক সংখ্যায় ভারতীয়দের নিয়োগ করা হয়, যেটা ব্রিটিশ সরকার করতো না। যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের উচ্চ পদে নিয়োগ করতো না। অবশ্যই সেটা আমাদের দেশের স্বার্থবিরোধী। এরপর 1872 খ্রিস্টাব্দে আবার আরেকটি রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠছে, যেটির নাম হচ্ছে ইন্ডিয়ান লীগ। এই ইন্ডিয়ান লীগ গড়ে তোলার পশ্চাতে প্রধান যে সমস্ত ব্যক্তিরা দায়ী ছিলেন তারা হলেন শিশির কুমার ঘোষ, হেমন্ত কুমার ঘোষ, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, যিনি ইয়ং বেঙ্গলের সদস্য ছিলেন। তোমরা আগে এনার নাম শুনেছ, আমি উল্লেখ করেছি। এদের উদ্যোগেই ইন্ডিয়ান লীগ গড়ে উঠেছিল, যার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় জনগণের মধ্যে দেশপ্রেম জাগানো এবং অবশ্যই রাজনৈতিকভাবে তাদের সচেতন করে তোলা। বিখ্যাত পণ্ডিত শম্ভুচরণ মুখোপাধ্যায় এই ইন্ডিয়ান লীগের সভাপতি পদে নিযুক্ত হয়েছিলেন। ইংলিশম্যান বলে যে একটি পত্রিকা প্রকাশিত হতো সেই সময়, এই পত্রিকা বলেছিল যে ভারতীয়দের মধ্যে যে রাজনৈতিক জাগরণ ঘটতে চলেছে বা শুরু হয়েছে, তার ইঙ্গিত ইন্ডিয়ান লীগ বহন করছে। অর্থাৎ ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান লীগ গঠনের মাধ্যমে। এর ঠিক পরের বছর 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, যার বিখ্যাত বই রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, আমরা এর আগের অধ্যায়ে এই নামটি জেনে এসেছি, দ্বারকানাথ গাঙ্গুলি এবং রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এদের উদ্যোগে কলকাতার অ্যালবার্ট হলে, এই অ্যালবার্ট হলের নাম শুনেছ হয়তো বা তোমরা দেখতে পারো, এটি একটি দর্শনীয় স্থান। এই অ্যালবার্ট হলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করা হয়, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভারতীয়দের মধ্যে কি করে ঐক্যবোধ গড়ে তোলা যায়, অর্থাৎ একতাবোধ, এবং তাদের মধ্যে কিভাবে রাজনৈতিকভাবে জাগরণ ঘটিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে সামিল করা যায়। তাহলে বোঝা গেল ভারত সভার উদ্দেশ্য। এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি ছিলেন ভারত সভার প্রতিষ্ঠার পশ্চাতে প্রধান ব্যক্তিত্ব, তার আদর্শে এবং বাগ্মিতায় অনুপ্রাণিত হয়ে মিরাট, লখনৌ, লাহোর প্রভৃতি স্থানে ছোট ছোট শাখা গড়ে ওঠে ভারত সভা, এবং বহু মানুষ এই ভারত সভার সদস্য পদে নিযুক্ত হন, এর দ্বারা প্রভাবিত হয়। তা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু তারা অনুভব করে যে সর্বভারতীয় স্তরে যদি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে না তোলা যায়, তাহলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কোনো কার্যকরী সংগ্রাম করা সম্ভব নয়। ব্যাপারটা খুবই স্পষ্ট। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করলাম সেগুলো কোনোটাই সর্বভারতীয় নয়, সেটা আমরা স্পষ্টই বুঝতে পারছি। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু তারা উপলব্ধি করেছিলেন যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য সমগ্র ভারতবর্ষে মানুষকে একসাথে জড়ো করার উদ্দেশ্যে একটা বৃহৎ আকারে সর্বভারতীয় রাজনৈতিক সংস্থা বা রাজনৈতিক দল গড়ে তোলা দরকার, যার নেতৃত্বে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন পরিচালিত হবে, এবং এই আন্দোলন যদি না গড়ে তোলা যায় তাহলে ব্রিটিশ সরকারকে ভারতবর্ষ থেকে বিতাড়ন করা সম্ভব নয়। এই উদ্দেশ্যে অ্যালবার্ট হলে 1883 খ্রিস্টাব্দে 28 থেকে 30 এপ্রিল
দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় 100 বেশি প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়ে একটি সর্বভারতীয় সম্মেলন আয়োজন করা হলো, যেটি জাতীয় সম্মেলন নামে পরিচিত, যার সভাপতি ছিলেন রামতনু লাহিড়ী। অনুষ্ঠান করা হয়েছিল এই জাতীয় সম্মেলনটা। এই জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনেই, যেটি 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয়, যার সূত্র ধরে, অর্থাৎ জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সূত্র ধরে। তা জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশনে এই সম্মেলনের সঙ্গে যুক্ত নেতৃবর্গ যে প্রস্তাব পেশ করেছিল, যে কর্মসূচি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, অর্থাৎ যে কার্য বিবরণীটা তারা তৈরি করেছিল, যে কোন পথে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে, নিজেদের দেশের স্বার্থে বিভিন্ন দাবি দাওয়াগুলো ছিনিয়ে আনতে হবে, তা সেই কার্য বিবরণী এবং যে সমস্ত প্রস্তাব পেশ করা হয়েছিল সেগুলো জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ সেগুলোকে গ্রহণ করেছিল। তাই বিভিন্ন ঐতিহাসিক জাতীয় সম্মেলনকেই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার একটি অন্যতম প্রেরণা বলে মনে করে। যদিও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পশ্চাতে বিভিন্ন বিতর্ক রয়েছে, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত পোষণ করেছে। এর মধ্যে তোমাদের বইতে একটি ষড়যন্ত্রের কথা বলা রয়েছে, যেটাকে হিউম ডাফরিনের ষড়যন্ত্র বলা হয়। এবার এই ষড়যন্ত্রের তত্ত্বটাই আমরা আলোচনা করব। তা হিউম ডাফরিনের ষড়যন্ত্রটা কি? উইলিয়াম ওয়েডারবার্ন, যিনি হচ্ছেন অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনীকার, মানে তার জীবনী রচনা করেছেন। অটোবায়োগ্রাফি বায়োগ্রাফি সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। একটা আত্মজীবনী, আরেকটা হচ্ছে আমরা যদি অন্য কোনো মানুষের জীবন রচনা করি, জীবনের কাহিনী তুলে ধরি, সেটা জীবনী কার তাকে বলা হয় এবং সেটা অটোবায়োগ্রাফি। তা অ্যালান অক্টাভিয়ান হিউমকে ওয়েডারবার্ন বলেছেন যে তিনি হলেন ফাদার অব দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কেন বলেছেন? তার মতে অ্যালান অক্টাভিয়ান হিউম যখন ব্রিটিশ সরকারের একটি সচিব পদে নিজের দায়িত্ব পালন করছেন 1870-79 দশকে, তখন তিনি সিমলাতে যখন নিজের দপ্তরে কাজ করছেন, অর্থাৎ সিমলাতে যখন তার পোস্টিং, তখন তিনি স্বরাষ্ট্র দপ্তরের, যেটাকে গৃহমন্ত্রক বলা হয় তোমরা জানো, স্বরাষ্ট্র দপ্তরের বহু গোপন সরকারি দলিলপত্র তার হাতে আসে। 7টি বৃহৎ খণ্ডে এই দলিলপত্র ছিল, 30,000 পৃষ্ঠা সম্বলিত। তো এই দলিলপত্র থেকে অ্যালান অক্টাভিয়ান হিউম পড়ে এই অনুভব করেছিলেন যে ব্রিটিশ সরকারের সাম্রাজ্যবাদী মানসিকতা, তাদের অন্যায় আচরণের বিরুদ্ধে ভারতীয়দের বহুদিন ধরে একটা ক্ষোভ তৈরি হচ্ছে এবং ব্রিটিশ বিরোধী বিভিন্ন বিদ্রোহ শুরু হচ্ছে, যেটা ব্যাপক আকার যে কোনো সময় নিতে পারে। তা এই বিদ্রোহ থেকে যাতে শিক্ষিত বুদ্ধিজীবী, অর্থাৎ তথাকথিত ইংরাজি শিক্ষায় শিক্ষিত যুবক সম্প্রদায়কে যাতে দূরে সরিয়ে রেখে দেওয়া যায়, এবং এই যে ক্ষোভ তৈরি হয়েছে, যে পুঞ্জীভূত ক্ষোভ, যে পুঞ্জীভূত রাগটা তৈরি হয়েছে, সেটা যাতে একটা নিয়মতান্ত্রিক পথে প্রগতিশীল মতামতে যাতে পরিচালনা করা যায়, বার করে নিয়ে আসা যায় ক্ষোভটাকে, অর্থাৎ সেটা যাতে কোনো রকমভাবে হিংসাত্মক না হয়, ব্রিটিশ সরকারের দেশ থেকে বিতাড়ন যাতে অবশ্যম্ভাবী না হয়ে পড়ে, অপরিহার্য হয়ে না পড়ে, তার জন্য একটা প্রতিরোধক শক্তি হিসাবে
সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা অনিবার্য। তার মানে এখানে বোঝাতে চাইছে জনগণ ব্রিটিশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে বহুদিন ধরে রাগে ফুঁসছে, সেই রাগের যে তীব্রতা, সেই তীব্রতাটা যাতে কোনোভাবে শিক্ষিত মানুষকে প্ররোচিত না করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে, তাদেরকে এর থেকে দূরে রাখা, এবং অবশ্যই যেই ক্ষোভটাকে যাতে সুষ্ঠুভাবে বার করে নিয়ে আসা যায়, শান্ত করে নিয়ে আসা যায়, তার একটা উপায় হলো সর্বভারতীয় একটা রাজনৈতিক দল গড়ে তোলা হোক, যে রাজনৈতিক দলটা এই বৃহত্তর জনমানুষের ক্ষোভটাকে শান্ত করবে। তাহলে বোঝা গেল যে হিউমের যে 7টি বৃহৎ খণ্ডের দলিল পেয়েছে সেটা সম্পর্কে কি তার ধারণা হয়েছে। এই থেকেই লর্ড ডাফরিন এবং হিউম দুজনে মিলে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা উপলব্ধি করেছিল, মানে জাতীয় কংগ্রেস গড়ে তোলার উপলব্ধি তারা করেছিল এই 7টি বৃহৎ খণ্ডের দলিল দেখে, যেটাকে হিউম ডাফরিনের ষড়যন্ত্র বলে বা সেফটি ভালভ তত্ত্ব বলে। এরপর 1885 খ্রিস্টাব্দে 28 থেকে 30 ডিসেম্বর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে বোম্বাই শহরে, তখন মুম্বাইয়ের নাম বোম্বাই ছিল তোমরা জানো, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে। বর্তমানেও জাতীয় কংগ্রেসের অস্তিত্ব আমরা জানি, যেটা সর্বভারতীয় রাজনৈতিক দল। এইভাবেই ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের উদ্ভব হয়। এবার আসি আমরা ইলবার্ট বিল বিতর্ক কি, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি এবং দেশীয় মুদ্রণ আইন কি। প্রথমে ইলবার্ট বিল বিতর্ক কি সেটা জেনে নিই। সিপি ইলবার্ট, যিনি হচ্ছেন লর্ড রিপন, ভারতের গভর্নর, তার আইন সচিব ছিলেন। তা সেই সময় ভারতের কোনো বিচারক ইউরোপীয় কোনো অপরাধীদের বিচার করতে পারত না, অর্থাৎ ইউরোপীয় বিচারকদের মতন তাদের সমমর্যাদা এবং সমান ক্ষমতা ছিল না। তা সিপি ইলবার্ট একটি আইন প্রস্তাব করলো, যেটা লর্ড রিপন পাশ করলেন, যে এবার থেকে ইউরোপীয় অপরাধীদের ভারতীয় বিচারকরা বিচার করতে পারবে এবং তাদের শাস্তি দিতে পারবে। স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে হাইকোর্টের ইউরোপীয় আইনজীবীরা রেড়ে করে উঠল, মানব না করতে শুরু করলো। তখন ব্রানসনের নেতৃত্বে ইউরোপীয়রা ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। অন্যদিকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বে ভারত সভাও প্রতি আন্দোলন গড়ে তুলল। শেষ পর্যন্ত লর্ড রিপন আইনটাকে প্রত্যাহার করে নেয়, কিন্তু কিছু শর্ত সাপেক্ষে ভারতীয়দের ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা প্রদান করে। এই হলো ইলবার্ট বিল বিতর্ক। এবার আসি নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি এবং দেশীয় সংবাদপত্র আইন কি। 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটনের সময় দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রকাশিত হয়, অর্থাৎ যে সমস্ত সংবাদপত্র সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে, প্রতিবাদ করছে, জনগণকে প্ররোচিত করছে, তাদের উৎসাহিত করছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, সেই সমস্ত সংবাদপত্রের কণ্ঠরোধ করার জন্য, প্রকাশনা বন্ধ করার জন্য লর্ড লিটন দেশীয় মুদ্রণ আইন প্রবর্তন করেন। বোঝা গেল? তাহলে এই আইনের মূল বিষয়বস্তু ছিল যে যদি সরকার বিরোধী কোনো মতামত পেশ করা হয় তাহলে সম্পাদক এবং প্রকাশক দুজনেই শাস্তি পাবে। ছাপাখানা থেকে যে পত্রিকাটা বেরোচ্ছে সেই ছাপাখানার সকল সরঞ্জাম বাজেয়াপ্ত করা হবে, যার দরুন সহচর পত্রিকা এবং সোমপ্রকাশ পত্রিকার টোটাল প্রকাশনাটাই বন্ধ হয়ে যায়। তার মানে এই দুটো পত্রিকা যে সরকার বিরোধী মনোভাব পোষণ করছে, জনমতকে প্রভাবিত করছিল, সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। এবার আসি নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি। ভারতবর্ষের করুণ অবস্থা ব্রিটিশ সরকারের শাসনের ফলে যে তৈরি হয়েছে সেটা আমরা সকলেই জানি। করুণ দুর্দশার কথা, অর্থনৈতিক সংকটের কথা, মানুষরা কতটা শোচনীয় অবস্থায় রয়েছে সেগুলো ভারতবর্ষে বিভিন্ন নাট্যমঞ্চে উপস্থাপিত করা হতো, যেটা ব্রিটিশ সরকারের একদম পছন্দ নয়।
দ্য লর্ড নর্থব্রুক 1876 খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন, যে আইনে বলা হয় যে পুলিশ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো নাট্য অনুষ্ঠান করা যাবে না। বুঝতেই পারছি যে ব্রিটিশ শাসক সম্প্রদায় কতটা ভীত হয়ে পড়েছে। এরপর লর্ড রিপন তার যখন শাসনকাল শুরু হয় 1881 খ্রিস্টাব্দে 28শে জানুয়ারি, তিনি এই আইনটি প্রত্যাহার করে নেয়। তাহলে আজকের আলোচনাতে আমরা দুটো আইন সম্পর্কে এবং ইলবার্ট বিতর্ক সম্পর্কে জানলাম, এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান তথা ভারতবর্ষ জাতীয় কংগ্রেস কীভাবে গড়ে উঠেছে তার সামগ্রিক ইতিহাসটা আমরা আজকে জানতে পারলাম। আশা করি তোমাদের আজকে পড়াটা ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো।